চলে আসছি সৈয়দপুর এয়ারপোর্টে। দেখে মনেই হবে না একটা উপজেলা শহরে এত সুন্দর একটা এয়ারপোর্ট আছে। আর এই যে অ্যারাইভাল গেট। একটা ডোমেস্টিক এয়ারপোর্ট হিসেবে সৈয়দপুরের কোনো জুড়ি নেই। প্রতিদিন প্রায় 18টা ফ্লাইট ওঠানামা করে এখানে। এটা অতি শীঘ্রই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পরিণত হবে। আর ওই যে দূরে আমাদের হোটেল, একদম নিউলি ওপেন্ড একটা হোটেল। হোটেলের নাম হোটেল এয়ার স্টার। এই হচ্ছে আমাদের হোটেলের লবি। আমাদের রুম হচ্ছে 303, লক খোলা আছে। এই হচ্ছে রুমের আউটলুক। দুইটা সিঙ্গেল বেড, বেড সাইড টেবিল আছে, এখানে একটা টেবিল আছে দুইজনের জন্য। এসি আছে, টিভি আছে, এখানে একটা বেশ বড় মিরর এবং চা খাওয়ার জিনিসপাতি। অ্যামিনিটিসও দিয়ে দিবে, এখন হয়তো দেয় নাই। কাপড় রাখার জন্য একটা কাভার দিয়ে দিছে, নিচে ব্ল্যাঙ্কেট। আর এদিকে যদি ওয়াশরুমটা দেখায়, ডিসেন্ট একটা ওয়াশরুম। স্পেসটা খুব একটা ছোট না। গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা আছে। দ্যাটস ইট। ও, সব থেকে মজার যে জিনিসটা সেটা হচ্ছে কার্টেনটা সরাইলেই এয়ারপোর্টের ভিউ। সৈয়দপুর এয়ারপোর্ট এটা। ভাড়া তো 20 টাকা, আপনি কত নেবেন সেটা বলেন। দিব? ওকে ওকে, ঠিক আছে, চলেন। এখন যাচ্ছি তাকওয়া স্কুলে। আসলে আমরা যাদের ইনভাইটেশনে আসছি সৈয়দপুর, সেই নাজিম ভাইয়ের স্কুল এটা। সৈয়দপুরের বিখ্যাত বিজ্ঞান কলেজ। রাস্তার চারিপাশে পুরাতন পুরাতন বাংলো, তখনকার রেলের অফিসারদের জন্য তৈরি করা। আমরা চলে আসছি সৈয়দপুরের সব থেকে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানে, ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই পার্বতীপুর রোড হয়ে আমরা যাব সৈয়দপুর বাস স্ট্যান্ডে। দারুণ একটা ওয়েদারে বেরোয়েছি সৈয়দপুর করতে। নীলাভ আকাশ। এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে সৈয়দপুরের বাস স্ট্যান্ড। এটা তো বাস স্ট্যান্ড না? এখান থেকে রংপুর মাত্র 40 কিলো এবং পিছনের দিকে দিনাজপুর 35 কিলোর মতো। এবং আমরা এখন যে রাস্তাতে আসলাম এটা হচ্ছে ন্যাশনাল 5 হাইওয়ে, যেটা বাংলাবান্ধা থেকে ঢাকা পর্যন্ত গেছে, এশিয়ান হাইওয়ের একটা অংশ। এই পাশ দিয়ে আসলে নীলফামারী যাওয়া যায়। নীলফামারী মেবি 17 কিলোর মতো। আকাশে বেশ রোদ, রোদের মধ্যে যাইতেছি। আপনাদের একটা সৈয়দপুরের ইউনিক জিনিস দেখাবো। এদিকে সব শুটকি। সৈয়দপুরের আকাশ সৈয়দপুরের আবহাওয়ার কথা না বললেই না। এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 2023-এর জুন মাসে, যেটা ছিল 41 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে সারা বছরই একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করে।
বেশ ভালো, না খুব গরম না খুব ঠান্ডা, তবে শীতকালে আসলে হয়তো একটা ডিফারেন্ট ফ্লেভার পাওয়া যাবে। আপনারা জাস্ট আকাশটা দেখুন, মনে হচ্ছে শরৎকালে প্রবেশ করছি। সাদা মেঘ, নীল আকাশ, ওয়াও, পুরো গ্রামীণ একটা পরিবেশ। আমরা হাইওয়ে ছেড়ে গ্রামের একটা রাস্তায় ঢুকলাম। এটা কি খাল? আমরা সবাই বাংলায় একটা প্রবাদ বাক্যের সাথে পরিচিত, যে গোদের উপর বিস্ফোরা, যার অর্থ অনেকটা একটা কষ্টের উপর আরেকটা কষ্ট। তো এই গোদ বা পাফোলা রোগের ইংরেজি নাম হচ্ছে ফাইলেরিয়া। আর বিশ্বের প্রথম ফাইলেরিয়া হসপিটাল এই সৈয়দপুরে প্রতিষ্ঠিত হয়, যা 2002 সালে জাপানের সহযোগিতায় কার্যক্রম চালু করে। আমি এখন দাঁড়িয়ে আছি ফাইলেরিয়া হসপিটাল, সৈয়দপুর নীলফামারীর সামনে। তবে আসার কথা হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2023 সালের 5ই মে বাংলাদেশকে ফাইলেরিয়া মুক্ত ঘোষণা করছে, যার পর থেকে হাসপাতালটা এখন বেশ পরিত্যক্ত অবস্থায়। যা জানলাম লাইসেন্স জটিলতায় এখন বন্ধ হয়ে পড়ে আছে। আচ্ছা মামা, আপনাদের দিকে সব ভ্যানই এরকম? হ্যাঁ এরকম, এই স্টাইলে তৈরি হয় না? হ্যাঁ চলে যাবে। এরকম একটা ভ্যানের দাম কত নাই? এই ধরেন 50,000 60,000। 50-60 হাজার টাকা না? আচ্ছা আচ্ছা, বেশ ভালো। এখানেই তো তৈরি না? হ্যাঁ এদিকে তো নালা। বেশ সুন্দর খালটা। মনোমুগ্ধকর আকাশ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। জি জি, আপনি যদি যান আর কি। কত টাকা দেয়া লাগবে এটা তো ঠিক হইলো না। স্টেশনের পাশের রাস্তা দিয়ে আমরা যাওয়া শুরু করলাম। এখন আমরা যাচ্ছি সৈয়দপুরের বিখ্যাত চিনি মসজিদ দেখতে। এদিকে যা বাড়িঘর দেখছেন এগুলো মূলত বিহারীদের। আসলে সৈয়দপুর শহরে বাঙালিদের থেকে বিহারীদের সংখ্যাই বেশি, তো এই অঞ্চলটা মূলত বিহারী অধ্যুষিত অঞ্চল। চলে আসলাম সৈয়দপুরের ইউনিক একটা মসজিদে। চলে আসছি চিনি মসজিদ, সৈয়দপুরের বিখ্যাত। আপনাদের একটু ঘুরে দেখাই। চিনি মসজিদের এই নজরকাড়া সৌন্দর্য আপনাদের যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। এইটা হচ্ছে মসজিদের প্রথম ফটক, দ্য মেইন গেট। আমি যদি একটু ক্লোজ থেকে দেখাই, এই যে বিভিন্ন চীনামাটির কাপ, পিরিচ, প্লেট, এইগুলো ভেঙে আসলে প্লাস্টারের সাথে গেঁথে দেওয়া হয়েছে, এবং এইভাবেই সমগ্র মসজিদটা বেশ অবাক করার মতোই। আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে প্রথম ফেজ, এবং এর পরবর্তীতে আমার এই যে ডান সাইডে এটা হয়েছে, এবং 2000 সালের পরে ওই পাশেরটা হয়েছে। তো আমার ডান সাইডে যদি দেখেন, এদিকে কাচের আধিক্য অনেক। তো জানা যায় কোনো এক গ্লাস ফ্যাক্টরি থেকে এখানে অনেকগুলো কাঁচ দান করা হয়, ভাঙা কাচের টুকরা। তো এইগুলো দিয়ে এখানকার ডিজাইনগুলা তৈরি করা হয়েছে।
এদের দরজার প্যাটার্নটাও বেশ ভালো, বেশ সুন্দর। উপরে অসংখ্য ছোট বড় মিনার আছে, মিনারগুলোর কারণে মসজিদটাকে অদ্ভুত সুন্দর লাগে, অদ্ভুত। একদম মসজিদের প্রতিটা অংশ এই ধরনের চীনামাটির ভাঙা টুকরা দিয়ে সাজানো এবং খুবই সুন্দর প্যাটার্ন। মানে প্রত্যেকটা ওয়াল, প্রত্যেকটা মেহরাব। আনফর্চুনেটলি ভিতরে ঢুকতে পারবো না, ভিতরটা দেখাতে পারলে ভালো হইতো, বাট এখানে কোনো খাদেম দেখতেছি না, ভিতরটা তালা মারা, এই কারণে আপনাদেরকে বাইরে থেকে দেখাই। প্রত্যেকটা ডিজাইন প্যাটার্ন এত নিখুঁত এবং বিভিন্ন কালারের চীনামাটি ইউজ করছে। এখানে প্রধান ফটকের উপরে ওঠার একটা সিঁড়ি আছে। আগে হয়তো এর উপরে উঠে আজান দিত, আপনাদের উপর থেকে দেখাই ভিউটা কেমন। দোতলায় ওঠা যাবে, সিঁড়ি আছে দোতলায় যাওয়ার জন্য। চলুন দোতলাটা একটু ঘুরে দেখি। এই চিনি মসজিদটার পিছনে একটা অনবদ্য গল্প আছে। দুইজন হাজির উদ্যোগে এবং গ্রামবাসীর নিরলস প্রচেষ্টায় এই মসজিদটা গড়ে ওঠে এক হিন্দু মিস্ত্রির দ্বারা। জানা যায় মসজিদটি নির্মাণ করে শুঙ্খ নামের একজন হিন্দু মিস্ত্রি, দৈনিক 10 আনা মজুরিতে। আর কোনো মিস্ত্রির প্রয়োজন পড়ে না, কারণ মহল্লাবাসীরা নিজেরাই এ কাজ সম্পাদিত করে। সে সময় সিমেন্ট ছিল না বিধায় চুনসুরকি দিয়ে গাঁথনিগুলো দেয়া হয়। আরেকটা মজার বিষয় হচ্ছে, সৈয়দপুরে বাঙালি বিহারি যেমন দুই জাতির মানুষ সহাবস্থায় অবস্থান করে, ঠিক একইভাবে মুসলমান, খ্রিস্টান এবং হিন্দুরাও একই সাথে বসবাস করে। এই যে বিখ্যাত চিনি মসজিদ, এর ঠিক পিছনেই খ্রিস্টানদের একটা বেশ বড় সিমেট্রি, যেমনটা আপনারা দেখছেন। তার পাশে চিনি মসজিদ। চিনি মসজিদের এই নজরকাড়া সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। এখন আমরা ওয়াবদা হয়ে রেলওয়ে ওয়ার্কশপের দিকে যাব। আমার সামনে এই যে ওয়াবদা গোল চত্বর, এই গোল চত্বর থেকে সোজা রাস্তাটা চলে গেছে নীলফামারী, আর বাম দিকে গেছে দিনাজপুর এবং ডান দিকে গেছে রংপুর। এটা বেশ বড় শহরের সন্ধিস্থল বলা হয়। ঠিক এই কারণেই সৈয়দপুরকে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বলা হয়, কারণ এই মহাসড়ক ঠিক সৈয়দপুরের বুক চিরে গেছে। এটা হচ্ছে সৈয়দপুরের 2 নং ঘুমটি। এই যে বামে সৈয়দপুর শহর এবং ডান সাইডে চলে গেছে নীলফামারী হয়ে একদম চিলাহাটি বন্দর, যা বাংলাদেশের একদম শেষ সীমানা। তাই তো মামা? হ্যাঁ হ্যাঁ। ঘন্টাখানিক ধরে মামার ভ্যানে ঘুরতেছি, সৈয়দপুরের পুরো একটা সাইড তাই দেখা শেষ।
এখন আমরা সৈয়দপুরের আসল যে পুরাতন এলাকা, প্রায় 150 বছর আগে তৈরি ব্রিটিশদের যে কলোনি, ওইগুলো দেখব। সৈয়দপুরের এই অঞ্চলটাতে হিন্দু অধ্যুষিত লোকের বসবাসই বেশি। এটার নামও হিন্দু পাড়া। ওই হিন্দু, খ্রিস্টান, মুসলিম মিলে আর কি সৈয়দপুর যাই। ওয়ার্কশপটা একদম দেখতে দেখতে যাওয়া যাবে। আর এই যে এইখানে হিন্দুরা পূজা ডুবাই, এখানে সব প্রতিমা এগুলো পড়ে আছে। যে সুন্দর লেক, লেকটা খুবই সুন্দর। এমন নীলাভ লেকের পাড়ে বসে থাকলে মন এমনি ভালো হয়ে যায়। এখন যদিও পানি অনেকটাই কম, তারপর আপনারা চাইলে এই যে রেলওয়ে ওয়ার্কশপের উত্তর পাশের ওয়ালের সাথে এই লেকটা আপনারা অবশ্যই ঘুরে দেখবেন। আর এই যে আমি মামারে বললাম ভিতর দিয়ে নিয়ে যাইতে। এটা হচ্ছে ওয়ার্কশপের উত্তর সাইডের ওয়াল, বেশ উঁচু ওয়ালে পরিবেষ্টিত এই রেলওয়ে ওয়ার্কশপটি। চলেন মামা, যাওয়া যাক। আমরা আবার দেখতে থাকি। এইটা হচ্ছে ওয়ার্কশপেরই আরেকটা সেগমেন্ট, যেটা সেতু কারখানা, বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর। এখানে ছোট্ট একটা শহীদ মিনার আছে। এই যে তার মূল গেট। দেখি ভিতরে কারোর সাথে কথা বলতে পারি কিনা। যদিও ওয়ার্কশপে ঢুকতে পারমিশন লাগে, তারপরে আমরা চেষ্টা করব কথা বলার। ভিতরে কথা বলে যা জানলাম, এখানে পারমিশন ছাড়া এনারা ঢুকতে দেয় না। আর এই জায়গাটাতে মূলত বাংলাদেশে যত সেতুর কাজ হয়, রেল ব্রিজের কাজ হয়, ওইগুলার যন্ত্রাংশ বা লোহার পাতটাত এইগুলার মেরামতের কাজ চলে এখানে। আর ওয়ার্কশপটা মূলত চলমান আছে। ওয়ার্কশপে ঢুকতে ডিজির পারমিশন নেওয়া লাগবে, বা এখানে যে দায়িত্বে আছে সেই কর্মকর্তার পারমিশন নেওয়া লাগবে। আমরা চেষ্টা করব পারমিশন পাওয়ার। মূলত এই সৈয়দপুর শহরের গোড়াপত্তন ঘটে ব্রিটিশদের হাত ধরেই 1870 সালে। তো এখানে যা কিছু দেখছেন সব প্রায় 150 বছরের পুরাতন। আমরা এখন চলে আসছি মিস্ত্রি পাড়ায়। তো সৈয়দপুরকে আসলে কেন রেলের শহর বলা হয়, সৈয়দপুরের পাড়াগুলোর নাম শুনলে বুঝতে পারবেন। এখানে আছে বেশ বড় মিস্ত্রি পাড়া, গার্ড পাড়া, বাবু পাড়া, সাহেব পাড়া। মানে পুরো শহরটাই গড়ে উঠছে এই রেলওয়ে কারখানাকে কেন্দ্র করে। এইগুলো যা দেখছেন সবই রেলওয়ের কলোনি। আর এটা হচ্ছে মিস্ত্রিপাড়া বাজার। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চৌকি। এই যে এক্সট্রা লাইনগুলো দেখছেন, এই দিক দিয়ে মূলত রেলগাড়িগুলা প্রবেশ করে এবং এক একটা তার এক একটা গন্তব্যের দিকে চলে যায়। কোনোটা সরঞ্জাম রাখতে যায়, কোনোটা সেতু বিভাগের এদিকের কাজে যায়। আর এই যে ওয়ালটা হচ্ছে মূল ওয়ার্কশপ। এটাই কি ওয়ার্কশপ মূল গেট? দেখে মনে হচ্ছে এটাই ওয়ার্কশপের মূল গেট। এখান দিয়ে হয়তো ওয়ার্কাররা রেগুলার যাতায়াত করে। টাইম শেষ। এখানকার গেটটা বেশ দারুণ। এই যে এটা আরেকটা গেট, সৈয়দপুর রেলওয়ে কারখানা।
এইখানে একটা ডেমো ওয়াগনের রাখা আছে Just কারখানার সিম্বল হিসাবে। সুন্দর সুন্দর কিছু গ্রাফিতি করা আছে সচেতনতামূলক। ব্রিটিশ আমলের সব পুরাতন বাড়ি। মানে এই এলাকায় আসলে আপনি একটা পুরাতনের গন্ধ পাবেন। যেদিকে চোখ যায় সব প্রায় 150 বছরের পুরাতন স্থাপনা। এই যে এখানে একটা বিল্ডিং দেখছেন, এই যে এখানকার রেলওয়ে লাইনগুলো এখন পরিত্যক্ত, বাট একসময় এইগুলো দিয়েও রেলগাড়ি চলে যেত তার ওয়ার্কশপে। পাশের ওইটা হয়তো এখনো চলমান আছে। এরকম অসংখ্য রেল লাইনে ভর্তি চারিপাশ। প্রত্যেকটা আলাদা আলাদা কোনো ডিপার্টমেন্টে চলে যায় তার মেরামতের কাজের জন্য। ওই যে ওইদিকে দাঁড়িয়ে আছে। চলে আসলাম রোমান ক্যাথলিক গির্জায়। সৈয়দপুরে মূলত 2টা গির্জা আছে, একটা এই ক্যাথলিক গির্জা আর একটা প্রোটেস্ট্যান্টদের গির্জা। এই গির্জাটি কুমারী মারিয়ার নামে উৎসর্গ করা হয় এবং এই গির্জা দুটি এই উত্তরাঞ্চলের সবথেকে প্রাচীন গির্জা। 1886 সালে ব্রিটিশ সরকার এখানকার ওয়ার্কশপে নিয়োজিত খ্রিস্টানদের জন্য এই ক্যাথলিক চার্চ এবং প্রোটেস্ট্যান্টদের জন্য ক্রাইস্ট চার্চ নির্মাণ করে। এই চার্চের নির্মাণশৈলী নিশ্চয়ই আপনাদেরকে মুগ্ধ করবে। আমি এখন দাঁড়িয়ে আছি মুর্তজা ইনস্টিটিউটের সামনে, যা এখানকার অন্যতম একটি ব্রিটিশ স্থাপনা, যা সেই সময় শ্রমিকদের এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে এখানে গড়ে তোলা হয়। এটি মূলত একটি ব্রিটিশ ক্লাব, যা এখন মুর্তজা ইনস্টিটিউট নামে পরিচিত। এখানে বিভিন্ন ধরনের নাটক মঞ্চস্থ করা হতো, এখনও কিছু হয়। যেখানে প্লেগ্রাউন্ড আছে, এখানে ব্যাডমিন্টন, মূলত একটা টেনিস কোর্ট, বাট পরিত্যক্ত বিধায় শুধু ব্যাডমিন্টন খেলা হয়তো। 1882 সালে স্থাপিত। বিল্ডিংটার সৌন্দর্য ঠিক চোখে পড়ার মতো। এখানে যে আসলে আর্টের কাজ হয়, এটা আপনারা এই যে উপরের একতারাটা দেখলে বুঝতে পারবেন। খুবই সুন্দর, এবং বাইরে থেকে যেটা মনে হচ্ছে খুবই ওয়েল মেনটেইনড। মানে একে তো কালার প্যাটার্নটা খুবই জোস, কালার প্যাটার্নটা খুবই সুন্দর। চকলেট এবং হোয়াইটের একটা মিল দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ইনস্টিটিউটের সাইডের একটা পার্ট। এইখানে মূলত এখানকার কেয়ারটেকার তারা ফ্যামিলি নিয়ে থাকে। বেশ বড় একটা প্রাঙ্গণ নিয়ে গঠিত। দুর্ভাগ্যবশত মুর্তজা ইনস্টিটিউটটি বন্ধ হয়ে গেছে, মানে এখন বেশ পার্মানেন্টলি ক্লোজ। তো এটা শুনে একটু খারাপ লাগলো। যাক, আপনারা সৈয়দপুরে আসলে অবশ্যই এটা দেখতে পারেন। খুবই সুন্দর এবং নান্দনিক ডিজাইনে তৈরি। মূলত একটা অডিটোরিয়াম হল বা একটা কমিউনিটি হল টাইপ, টাউন হল। আসলে আগে যেরকম টাউন হল থাকতো না, মুর্তজা ইনস্টিটিউটটা অনেকটা টাউন হলের মতো। মুর্তজা ইনস্টিটিউটের অপোজিটে হচ্ছে এখানকার সৈয়দপুর স্টেশন। আমরা এখন যাচ্ছি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে। এটাই তার মূল সড়ক। এখানে খুব সুন্দর একটা লাল ওয়াগন রাখা আছে, খুবই রিসেন্ট কালার করা হয়েছে। এই যে সৈয়দপুর রেলওয়ে স্টেশন। এই যে বিভিন্ন বগিগুলো এখানে রাখা আছে। এটা হচ্ছে সৈয়দপুর রেলওয়ে স্টেশন।
স্টেশন ভবনটি বেশ বড়। এইখানে একটা অয়েল ট্যাঙ্কার রাখা আছে, এটাও রিসেন্ট মনে হয় ওয়ার্কশপ থেকে আসছে, কালার টালার হয়ে। তিতুমির এক্সপ্রেস আসছে, এটা রাজশাহী থেকে চিলাহাটি যাই সৈয়দপুর হয়ে। এখানে 5 মিনিটের হল্ট। অসম্ভব সুন্দর ভাই। ওই যে দূরে হচ্ছে আপনার সৈয়দপুর শহর, ওটা ঘুমটি, এবং এই হচ্ছে সৈয়দপুর রেলওয়ে স্টেশন। দারুণ ওয়েদার, অসাধারণ। চলে আসলাম সৈয়দপুরের রেলওয়ে হাসপাতালে। রিনোভেশনের কাজ চলতেছে। হাসপাতালের সামনে বেশ খোলা জায়গা, পার্কের মতো। এই যে হাসপাতাল, বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের এটা হচ্ছে বহির্বিভাগ, আর বহির্বিভাগের অপোজিটে আছে একটা পার্কের মতো জায়গা। বেশ খোলামেলা এবং পরিত্যক্ত। ব্রিটিশদের তৈরি করা এই হসপিটাল। এই যে এখানে একটা হাসপাতালের লোগো দেয়া, এটা হয়তো কোনো ফোয়ারা বা কূপের কাজে ইউজ হইতো। এখন বেশিরভাগই মেহগনি গাছ হয়ে গেছে, বাট এর মাঝে ওই যে একটা বেশ বড় সেগুন গাছ। এখন বন্ধ আছে, হয়তো এখানে এক্সরে প্রয়োজন পড়লে আসে। হাসপাতালের মেন গেটে সুন্দর একটা বাগান বিলাসের গাছ, এবং আরো অনেক ফুলের গাছ আছে। সামনে সুন্দর একটা ফোয়ারা, ফোয়ারাটা এখন বন্ধ। আর এই যে এই ভবনটাই মূলত ইনডোর। এখানে বিভিন্ন কেবিন আছে, ফার্স্ট ক্লাস অফিসারদের জন্য আলাদা কেবিন আছে এবং সাধারণ মানুষদের জন্য আলাদা কেবিন আছে। সুন্দর ফুলের বাগানে ঘেরা। বিল্ডিংটা মূলত অন্তবিভাগ বা ইনডোর। ব্রিটিশদের কাজের একটা আর আমাদের কাজের একটা পার্থক্য দেখাই। এটা কিন্তু সিঙ্গেল একতলা ভবন, বাট হাইট দেখছেন, সিলিং কত উঁচা। যাই হোক, ভিতরে পুরোটা দেখা আছে। ভিতরে মহিলা ওয়ার্ড আছে, পুরুষ ওয়ার্ড আছে, ভিতরে একটা অপারেশন থিয়েটার আছে, এবং ফার্স্ট ক্লাস কর্মকর্তা যারা তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। রেলওয়ে হাসপাতালের ঠিক অপোজিটে পেয়ে যাবেন প্রোটেস্ট্যান্টদের এই গির্জা, যার নাম দ্য ক্রাইস্ট চার্চ।
মূলত ক্যাথলিকদের সাথে এদের মূল পার্থক্য, এরা পোপের কর্তৃত্বকে অস্বীকার করে এবং বাইবেল এবং নিজস্ব বিশ্বাসই এদের ধর্মের মূল ভিত্তি। তো এই হচ্ছে দ্য ক্রাইস্ট চার্চ, এটিও এখন বন্ধ আছে। রেলওয়ে মাঠ, রেলওয়ের একটা স্টেডিয়াম। বাহ, দারুণ জায়গা। এইখানে পুরো মনে হচ্ছে সৈয়দপুরের সবাই এখানে খেলতে আসে। বাহ, একটা মাঠকে কত রকম মাঠে ঘাস করে খেলা হচ্ছে। ফুটবল, আর এই পাশে ক্রিকেটের প্র্যাকটিস। এইখানে ছোট্ট ভাইয়ারা ক্রিকেট খেলতেছে এবং এটার অপোজিটে আছে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ, সৈয়দপুর গার্লস স্কুল। এটা আরেকটা রেলের কর্মকর্তার বাসা। আমরা সেই সময় প্রাচীন একটা শিব মন্দির দেখতে যাচ্ছি। এখন যে এলাকায় আছি সেটার নাম হচ্ছে বাবুপাড়া, নতুন বাবুপাড়া। এটা এক সময় খ্রিস্টান অধ্যুষিত এলাকা ছিল, বাট এখন মুসলমানই বেশি। 47-এর পরে বেশিরভাগ খ্রিস্টানই চলে যায়, ওই বিহারি আর বাঙালিরাই থেকে যায়। কিছু অ্যাংলো ইন্ডিয়ান রোমানরা ছিল, তো তাদের জন্য এই গির্জা। তো চলে আসলাম সৈয়দপুরের বাণিজ্য মেলায়। এখানে টিকিট কাটতে হবে, প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। টিকিট কেটে নিচ্ছি, 20 টাকা টিকিট। বিভিন্ন ধরনের, আমরা বাণিজ্য মেলায় যে ধরনের দোকানগুলো দেখি ওই টাইপই দোকান সাধারণত। মাঝখানে একটা বিশাল বড় মেরিগো রাউন্ড। দেখি এখানকার স্থানীয় কোনো কুটির শিল্প পাওয়া যায় কিনা। আকর্ষণ, মজার আকর্ষণ। গায়ের পাম্প, গায়েরটা ভালো ছিল না। ও ওয়াও, এই পাম্পের অবস্থা দারুণ করছেন ভাই। এইটার বেশ কিছু টেকনিক আছে, ঠিক জায়গা মতো না পড়লে স্কোর ভালো হয় না। আমরা আরেকটু ঘুরে দেখি। এইখানে পানি দিয়ে একটা ছোট কৃত্রিম পুল তৈরি করা হয়েছে। এই বাচ্চাটা দেখে অনেকক্ষণ একা একা এভাবে ঘুরতেছে, তাই ভাবলাম একটু ভিডিও করে নি। যা বুঝলাম এই মেলার মূল আকর্ষণ হচ্ছে এই মেরিগো রাউন্ড, যা যথেষ্ট উঁচু। আরো বেশ কিছু স্টল ছিল। এখন আর এত দেখার সময় নাই, আমার ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে। শিব মন্দিরটা দেখে আমি হোটেলের দিকে রওনা দিব। ঘুরতে ঘুরতে চলে আসছি সৈয়দপুরের কুন্দলে, এবং এখানে একটা বেশ প্রাচীন শিব মন্দির আছে। তো আমাকে ভ্যানালা মামা বললো, ভ্যানালা উনি হিন্দু, ভাবলাম মসজিদ দেখা হইলো, খ্রিস্টানদের গির্জা দেখলাম, হিন্দুদের মন্দিরটাও দেখে যাই, এই উদ্দেশ্যে আসা। ওয়েদার খুব ভালো হওয়ার কারণে ঘুরতে ভালোই লাগতেছে, তাই মামারে বললাম যে চলেন ঘুরে আসি। সৈয়দপুরের রাস্তাঘাটও বেশ উন্নত। এই যে চলে আসছি।
মন্দিরটা, এটা মূলত মঠ টাইপের মন্দির। আর মন্দিরের পাশে বয়ে গেছে একটা খাল বা নদী। এটার বিষয়ে পরিপূর্ণ তথ্য পাওয়া যায় না। বয়ে গেছে একটা খাল। আসলে সৈয়দপুরে ঠিক ওইভাবে কোনো নদী নাই। তো আপনি সৈয়দপুরে রেলপথে আসতে পারবেন, সড়ক পথে আসতে পারবেন, আকাশপথে আসতে পারবেন, কিন্তু জলপথে সৈয়দপুরে আসার কোনো রাস্তা নাই। তো এটা একটা খালি হবে হয়তো। রাস্তাগুলো খুবই মনোরম বুঝলেন। এখন যে অঞ্চলটায় আছি এটা হচ্ছে মারোয়ারি অধ্যুষিত এলাকা। আজকে ওদের হচ্ছে রথযাত্রার মতো একটা প্রোগ্রাম হবে। আসলে বাঙালি, বিহারি, মারোয়ারি বিভিন্ন জাতের মানুষ এই সৈয়দপুরে বসবাস করে। এটা মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে আসছে তারা। এই যে ভীমটির মোড়, সৈয়দপুরের একদম ডাউন টাউন যাকে বলে আর কি। একটু বামে রাখবেন, জাম নিতাম, জাম কিনবো। আমাদের ওইদিকে জাম ফুরাই গেছে। জাম কত করে? জাম নিয়ে হোটেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এই রাস্তার দুই ধারে এরকম পুরাতন সব বিল্ডিং দেখতে পাবেন, ব্রিটিশ আমলের তৈরি বিভিন্ন বাংলো। সৈয়দপুরকে এই কারণে হয়তো রেলের শহর বলা হয়। এটি হচ্ছে সৈয়দপুরের কেন্দ্রীয় স্মৃতিসৌধ। এটা একদম সাভার জাতীয় স্মৃতিসৌধের মতো, সাভারের মতো, একটু ছোট সাইজ। তাই এটা একটা সেনা বাজার, ক্যান্টনমেন্ট বাজার। এটা আমরা যাচ্ছি, এটা হচ্ছে ক্যান্টনমেন্ট অ্যান্ড এয়ারপোর্ট বোথ রোড। সূর্য অলমোস্ট ডুবে গেছে। চলে আসলাম আমাদের হোটেলে। আজকের মতো এখানেই সমাপ্তি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।